সরকারের বিভিন্ন দুর্নীতির জন্যে সরকারকে কোর্টে টেনে নিয়ে গিয়ে সরকারকে এরম নাস্তানাবুদ করছেন কেন আপনারা? দেখো, সরকারটা মানুষের সরকার যদি হতো তাহলে এই জিনিস পাওয়া যেত না। আইনি লড়াই লড়ে এই বড় বড় আইনজীবীদের নাস্তানাবুদ করে ছেড়ে দিয়ে সব রায় আপনাদের ফরে করে নিচ্ছেন। সব তো টাকা মাটি টাকা হয়ে যাচ্ছে। ওদের যে এত টাকা জলে যাচ্ছে দেখে আপনাদের মায়া হয় না? দেখো, রায় তো একটা পক্ষের হয়ে ফেভারে হবে, সেটাই স্বাভাবিক। আপনার কিন্তু মশাই একটু ইগো আছে। আপনার চেম্বারের বাইরে একটু লোকজনকে পাঠিয়ে ভিড় করিয়ে একটু হুজ্জুতি করলো, প্রতিবাদ করলো, একটু রংবাজি করলো, তারপর থেকে এমন উঠে পড়ে লাগলেন যাতে এই গোটা রাজ্যের সব মানুষ কালীঘাটের দিকে চলে গিয়ে সেখানে গিয়ে প্রতিবাদ করে। যে কথা বলেছিলাম, যিনি পাঠিয়েছিলেন আমি তার নাম করে বললাম, তাকে পাঠিয়ে দিই। অনেকে এতে অফেন্ডেড হয়েছিলেন তার নাম বলেছিলাম বলে, কিন্তু কারণ আমি জানতাম কেন পাঠিয়েছি। আপনারা এত কি সব অ্যান্টিবায়োটিক পিল খাওয়াচ্ছেন, কেন খাওয়াচ্ছেন বলুন তো? দেখুন, উনি যদি দুর্নীতির মনে করেন যে দুর্নীতির রোগ ছড়াবেন, তাহলে তো আমাদের পিল খাওয়াতেই। উনি জানেন না। ডাক্তারি সম্পর্কে মনে হয় খুব আইডিয়া আছে, কারণ বারবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনারা নাকি একটা সরকারের কোমর ভেঙে দেবেন। যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রকার অধিকার নেই। দেখুন, আপনি একটা কথা বলছেন যে আমাদের এখানের কোনো রানী তিনি কোনো জায়গায় রাজকীয়ভাবে বসে থাকবে আর ঠাকুর প্যান্ডেল ছেড়ে তাকে দর্শন দিতে আসবে। এটা তো সাধারণ মানুষকে দর্শনে যদি দিত সেটা আলাদা বিষয়। সাধারণ মানুষের দর্শনে তো যাচ্ছে না, মমতা দর্শনে যাচ্ছে। দেখুন, চারিদিকে শুনতে পাওয়া যায় বিজেপি তৃণমূল সেটিং। তো এই বিজেপি তৃণমূল সেটিং মানুষ বলে, তার কারণ হচ্ছে বিজেপি বারংবার বলে আমরা যদি ক্ষমতায় আসি এ রাজ্যে যত দুর্নীতি হয়েছে তার বিচার করে ছাড়ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই আরএসএসের শাখার সংখ্যা বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই বিজেপির প্রভাব প্রতিপত্তি বেড়েছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিজেপির এমএলএ এমপি বেড়েছে। আপনাদের মুখেও তো মশাই বিভিন্ন কবিতা শুনতে পাওয়া যায়। চারিদিকে নাকি শুনতে পাওয়া যাচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল হবে শিগগিরই, গদি ছাড়ো তাড়াতাড়ি। দেখুন, মানুষ যখন দেখবেন যে তার পিছতে পিঠ দেয়ালে ঠেকে গেছে, মানুষ রিভল্ট করবে। কোথা থেকে আপনারা উড়ে এসে জুড়ে বসলেন, বসে সব চুরিগুলো ধরতে শুরু করলেন। এবার এই চুরিগুলো যদি এরকমভাবে ধরতে শুরু করেন তো সব কিছুই তো এই সরকারের যা ফন্দি করছে সবই তো মাঠে মারা পড়ে যাচ্ছে। আর যারা ঘুষের টাকা খেলো তার জন্যই তো তারা তো এখন হাসপাতালে বসে বা জেলে বসে। সারদাকাণ্ড, নারদাকাণ্ড, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, এমনকি শিক্ষা চুরি, রেশন চুরি তো আছে। এই এতগুলো চুরি হলো, আর যার জন্যে আপনারা প্রাণপাত করে কোর্টের দরজায় কড়া নাড়িয়ে তার বিচারের জন্যে ছুটে যাচ্ছেন। এবং সেই বিচারগুলো হওয়ার সময় যখন কোর্ট তদন্তের জন্যে ইডি সিবিআইকে বলছে, তখন ইডি সিবিআই হঠাৎ করে কেন শীত ঘুমে চলে যায় প্রত্যেকবার। অন্তত পক্ষে আমরা যে প্রমাণ তুলে দিয়েছিলাম তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইজিলি জেলে পাঠানো যেত এবং উনি বেলও পেতেন না। আমরা আজকে কথা বলবো এমন একজন দুষ্টু মানুষের সাথে যাকে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন যে নাকি সে শুধু চাকরি খেয়ে যায়, যেখানেই পারে তারা চাকরি খেয়ে যায়। কিন্তু চাকরিটা খায় কেন? তারা বলে যে এই সরকার নাকি ভুড়ি মুড়ি মুরগির মতো দুর্নীতি করে চলেছে, আর সেই দুর্নীতি করলে তারা তো সেই দুর্নীতি আটকাবেই। কিন্তু তারা এই দুর্নীতি আটকাচ্ছে কার বিরুদ্ধে? সততার প্রতীক এরম একটা মানুষের বিরুদ্ধে, যে কষ্ট করে জীবন কাটায়, টালির চালে থাকে, সেই মানুষটার বিরুদ্ধে এনাদের এত অভিযোগ কেন? তার বিভিন্ন কাজকর্মের জন্যে এনারা কেন বারবার বলে যে তারা কোর্টে ছুটে যাবে, তাদের বিরুদ্ধে, তাদের দুর্নীতির বিরুদ্ধে বারংবার রুখে দাঁড়াবে? সেটা কেন বলে আজকে আমরা সেই মানুষটার থেকেই জেনে নিই। আজকে আমরা কথা বলবো আইনজীবী ফিরদৌস শামীমের সাথে। আপনার নামটা যে ফিরদৌস শামীম হলো এই কারণেই কি সরকারের বিভিন্ন দুর্নীতির জন্যে সরকারকে কোর্টে টেনে নিয়ে গিয়ে একদম স্বামী কাবাব বানিয়ে ছেড়ে দিচ্ছেন? সরকারকে এরম নাস্তানাবুদ করছেন কেন আপনারা? দেখো, সরকারটা মানুষের সরকার যদি হতো তাহলে এই জিনিস পাওয়া যেত না। কিন্তু সরকারটা দুর্ভাগ্য হলেও সত্য, কয়েকজন মানুষের লাভের জন্য তৈরি করা একটা কোম্পানি বেসড
একদম প্রাইভেট লিমিটেড, যেভাবে তুমি দেখো না কেন। দেখো, তুমি দেখো আলটিমেট, দেখো তুমি যে কোনো ক্ষেত্রে, সে কোনো প্রকল্প হোক, সে চাকরি হোক, জনগণের যে বেনিফিট পাওয়া উচিত ছিল সেগুলো হোক, আলটিমেট বেনিফিশিয়ারি কিন্তু ওই কয়েকজন লোক। সমস্ত বেনিফিট বিভিন্ন জায়গা থেকে পৌঁছে যাচ্ছে ওই কয়েকজন লোকের কাছে। ফলে সরকারটা যদি মানুষের সরকার হতো, তাহলে মানে আমার স্বামী কাবাব মানারও বিষয় নয়, বা আমার এই মামলা করারও বিষয়। অনেকে দেখবে এটা বলে যে অ্যাজ ইফ আমরাই মামলা করে যেন সরকারটিকে স্ট্যাগন্যান্ট করে দিয়েছি। আমি এর আগের দিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিভি চ্যানেলের টক শোতে বলেছি, সেখানেও একজন স্কুল সার্ভিস কমিশনের একজন চেয়ারম্যান উপস্থিত ছিল। যদিও সেই মামলাটি আমি করিনি, আমার অন্যান্য বন্ধু বান্ধব আইনজীবীরা করেছেন, ইভেন বিকাশবাবুও ছিলেন, আমি যদি খুব ভুল না করি। সেই মামলাতে আমি ছিলাম না। সেই আমলে, অর্থাৎ 12 RLST আমলে চিত্তরঞ্জন মণ্ডল যে সময়ে SSCর চেয়ারম্যান ছিলেন, মামলা হয়েছিল। সেই মামলা কিন্তু আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েও মামলাকারীরা হেরেছে। মানে মামলাকারীরা তাদের প্রপোজিশনটাকে মানে এস্টাবলিশ করতে ব্যর্থ হয়েছে, যে না এইটাতে ভুল ত্রুটি হয়েছে, এই ভুল ত্রুটি হয়েছে। সেই গোটা মেরিট লিস্ট, গোটা প্যানেল, সেটা কিন্তু অক্ষত রয়ে গেছে। তার মানে কি, মামলা করলেই গোটা প্যানেল বাতিল হয় না, যদি না দেখাতে পারি যে ওই প্যানেলে বা ওই নিয়োগ প্রক্রিয়ায় বা ওই প্রক্রিয়ায় কোনো ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। তাহলে আমি একজন আইনজীবী হিসেবে মামলা করলাম, মানে আমার কাছে মক্কেল এলো, আমি নিয়ে গেলাম সেই মামলাটি আদালতের সামনে উপস্থাপিত করলাম যে এই বিষয় তুমি আমাকে ইমিডিয়েট একটা CBI দিয়ে দাও। আমি চাইলেই CBI মুড়ি মুড়কির মতো পেয়ে যাব না। CBI চাইতে গেলে বা CBI নির্দেশ পেতে গেলে আমাকে প্রাইমা ফেসি এটা প্রুভ করতে হবে যে এই মামলাটিতে এরকম কিছু সাবস্টেন্স রয়েছে যেখানে CBI তদন্তের প্রয়োজন, এবং এটা স্টেট পুলিশ দ্বারা হবে না, তবে আমি CBI তদন্তের নির্দেশ পাবো। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমি কোনো একটা প্রকল্পে আমি বলছি এটা এখানে দুর্নীতি হয়েছে, আমি গিয়ে বললেই সেটা আদালত সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেবে না। আদালত বলবে তার সপক্ষে প্রমাণ কি রয়েছে, আমাকে সেই নথি প্রমাণ হিসেবে রাখতে হবে, আদালতকে স্যাটিসফাই করতে হবে। আর শুধু আমার বলাটা তো যথেষ্ট নয়, আমার সঙ্গে আমি যেমন বলবো, তা আমার বলা যেই শেষ হয়ে যাবে, আমার বাঁ পাশে বা ডান পাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য আইনজীবীরাও বলবেন, অর্থাৎ সরকার পক্ষের আইনজীবীরাও বলবেন। তারাও তো তাদের সরকারের পক্ষে তাদের ডিফেন্স সাজাবেন। জজ সাহেব উভয় পক্ষের এই আর্গুমেন্ট শোনার পর যে পক্ষকে মনে হবে যে না এই পক্ষ সঠিক, সেই পক্ষে হয়ে রায় দেবেন। হ্যাঁ, এবার আসা যাক একজন মহান মহাপুরুষের কথায়। তিনি বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। সেটা তো আপনারা বাস্তব করে ছেড়ে দিচ্ছেন। এই যে আমাদের সরকারের যিনি মাথা, প্রশাসন কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে বড় বড় আইনজীবী দাঁড় করাচ্ছে দুর্নীতির দায় থেকে যাতে একটু মুক্ত হতে পারে, দুর্নীতির থেকে যাতে পার পেতে পারে। কিন্তু আপনারা তো বিনা খরচায় আইনি লড়াই লড়ে এই বড় বড় আইনজীবীদের নাস্তানাবুদ করে ছেড়ে দিয়ে সব রায় আপনাদের ফরে করে নিচ্ছেন। আর শাসক তো বাঁচতে পারছে না, শাসকের তো এত টাকা খরচা হয়ে যাওয়া, সব তো টাকা মাটি, মাটি টাকা হয়ে যাচ্ছে। ওদের যে এত টাকা জলে যাচ্ছে দেখে আপনাদের মায়া হয় না? দেখো, রায় তো মানে একটা পক্ষের হয়ে ফেভারে হবে, সেটাই স্বাভাবিক। সে আমার পক্ষেই হোক বা আমার আদার সাইড যারা আছেন তাদের পক্ষেই হোক। কিন্তু প্রতিটি মামলায় তো দুটো পক্ষ থাকে, কিন্তু একটা পক্ষ কখন জিতেন, যে পক্ষের যে মামলা, সেই মামলায় যুক্তি রয়েছে, আইন সেই যুক্তিকে সমর্থন করে, আদালত সেই যুক্তিকে গ্রহণ করে। তাহলে আমরা যেটা বলছি সেটা তার যৌক্তিকতা রয়েছে, আইন সেই যুক্তিকে সমর্থন করে এবং আদালত সেটিকে গ্রহণ করছে। তাহলে আমার আদার সাইডে যারা অ্যাপিয়ার করছেন তাদের এই তিনটের একটা অংশে কোথাও ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। দেখুন, আমি এই মামলাগুলো যখন হয় প্রথম দিকে, যখন এটা শুরু হয়, তখন আমি একটি কথা বলেছিলাম যে একটি ওএমআর শিট, সেটা একেবারে সাদা ওএমআর শিট, সেখানে কোনো কালির আঁচড় নেই, শূন্য পেয়েছে, তাকে 53 করা হয়েছে। আচ্ছা বলুন তো, পৃথিবীর কোন যুক্তিতে
পৃথিবীর কোন মস্তিষ্ক এসে ওটাকে ভর্তি খাতা করবে বলুন? এটা করতে পারে? করতে পারে না। দেখুন, আমার আইনি দক্ষতা দিয়ে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আইনগতভাবে যেটা সঠিক, আমার হয়তো আইনের জ্ঞান কম বেশি যাই হোক না কেন, যার হয়তো একটু বেশি, আমার যদি যেটাই থাকুক সেই অনুযায়ী আমি আমার সেই আইনি যুক্তি সাজাতে পারি, কিন্তু আমি আমার ফ্যাক্টকে অল্টার করতে পারি না। আমার সাদা খাতা কখনো কোনো অবস্থাতেই ভর্তি করতে পারি না, ভগবান নেমে এলেও না, যদি আমি অর্থাৎ যিনি রায় দেবেন তিনি যদি সঠিক থাকেন। ফলে এই ক্ষেত্রে মানে বিষয়টি আইনগত ছিল, যে সেই যে অংশে যে এই গোটা প্যানেলটা বাতিল হওয়া উচিত নাকি সেগ্রিগেশন হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, সেই নিয়ে আইনগত চর্চা ছিল। কিন্তু ফ্যাকচুয়াল আসপেক্টে এই মামলাটি এতটাই ভালো অন্য রায় হওয়ার সম্ভাবনা ছিল না। দ্বিতীয় হচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে, যেমন ধরুন বিভিন্ন এই যে ধরুন ডিএর মামলা, আমি আজ প্রায় 8-9 বছর এই মামলা লড়ছি, মানে 6 বার জিতেছি, রাজ্য সরকার 6 বার জিতেছে। সেখানে একেবারে পিওর মানে লিগাল ইন্টারপ্রিটেশন, সেখানে ফ্যাকচুয়াল আসপেক্ট খুব একটা বেশি নেই। মানে একটা প্রভিশন, তার লিগাল ইন্টারপ্রিটেশন কি হবে। কিন্তু এই এসএসসির মামলার ক্ষেত্রে শুধু লিগাল ইন্টারপ্রিটেশন নাই, লিগাল ইন্টারপ্রিটেশন রয়েছে, একটা বৃহৎ লিগাল ইন্টারপ্রিটেশন রয়েছে, কিন্তু তার সঙ্গে ফ্যাকচুয়াল আসপেক্টও রয়েছে। ফলে এই ধরনের মামলাগুলোতে আপনি দেখুন, আর আপনাকে বলি এই যে বড় আইনজীবী ছোট আইনজীবী মানে এইভাবে তো আর হয় না। আপনি সাধারণভাবে বড় আইনজীবী মানে যে বেশ কিছু বড় বড় মামলায় জয়লাভ ছিনিয়ে এনেছে তাদের মানুষ বড় আইনজীবী হিসেবে স্বীকৃতি দেন। এর তো কোনো নির্দিষ্ট প্যারামিটার হয় না, এর কোনো আইনও নেই। মানুষের মনে, এটা মানুষের পারসেপশন। এবার আপনি এই যে মানে আমি মানে আইনগত চর্চার দিক থেকে বলি, মানুষের পারসেপশনের বাইরে গিয়ে বলি। এবার মানুষ বড় আইনজীবীর কাছে কখন যান? যখন মামলাটি তার জন্য যথেষ্ট ক্রিটিক্যাল হয়ে যায়। আর আমাদের আইনি চর্চার ক্ষেত্রে যখন যার বয়স মানে এই বড় আইনজীবী, তার বয়স যত বাড়তে থাকবে, যিনি যত বড় হতে থাকবেন, তার কাছে তত খারাপ মামলা আসতে শুরু করবে। এবং এটা স্বাভাবিক যদি তিনি গ্রহণ করেন, মানে এবং এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। এবং যে যত বড় আইনজীবী তার মামলা হারার সংখ্যা তত বেশি। হ্যাঁ, মানে এটা মনে হতে পারে যে উনি মামলা হারেননি, এরকম হতে পারে না। হ্যাঁ, কোনো আইনজীবী তিনি যদি সত্যি সত্যি আইন প্র্যাকটিস করেন, এটা হতে পারে না। ঠিক আছে, যে যত বড় আইনজীবী হবে তার কাছে তত কঠিন মামলা আসবে, মানে সাধারণভাবে তার ফলে সে তার মামলা হারার সংখ্যা তত বেশি। মানে ইভেন আমি একাধিক আইনজীবীর নাম বলতে পারি যাদের আদালত মানে মানুষের পারসেপশনে বড় আইনজীবী, তারা লিখে গেছেন। যেমন সলি সোহরাবজি, তিনি লিখেই গেছেন যে আমার জীবনের মোর দেন 50% মামলা হেরেছে। ঠিক আছে, স্বাভাবিক। রামজেঠ মালানি ধরেন যত বড় বড় মামলা নিয়েছে বেশিরভাগ মামলায় হেরেছেন। কেন? হ্যাঁ, হয়তো হওয়া উচিত ছিল যে ফাঁসি, সে জায়গা থেকে যাবজ্জীবন হয়েছে। কিন্তু আমি বলছি যে তাতে কিন্তু খুব বেশি যে ফেট পরিবর্তিত হয় তা কিন্তু না। হ্যাঁ, নিশ্চিতভাবে আইনের দেখুন এটা একটা প্রফেশন, সকলের প্রফিসিয়েন্সি সমান হবে না, এটা স্বাভাবিক। একজন এই প্রফিসিয়েন্সি দক্ষতা এক একটা মানুষের এক এক রকম হয়। কারণ এটা একটা মানে আজকের যুগে দাঁড়িয়ে আমি আমার জুনিয়রদের এই জাস্ট গতকালই বলছিলাম যে আজকের যুগে দাঁড়িয়ে আইনজীবী মানে কিন্তু শুধুমাত্র মানে নলেজ অ্যান্ড কোড ক্রাফটিং না। আজকের যুগে দাঁড়িয়ে একজন আইনজীবীর নলেজ, কোড ক্রাফটিং, কারণ আজকে দাঁড়িয়ে ধরুন এই যে লাইভ স্ট্রিমিং হচ্ছে আদালতে, আপনার বডি ডেমোর থেকে শুরু করে আপনার উপস্থাপনা, আপনার পাবলিক অ্যাপিয়ারেন্স, আপনার সমস্ত কিছু ম্যানেজমেন্ট। আপনার ধরুন একজন আইনজীবী চেম্বারে 20 জন হয়তো জুনিয়র রয়েছে। আজকে আইনজীবীকে মানে ম্যানেজমেন্ট স্কিলও অ্যাডপ্ট করতে হয়। ফলে আজকের আইনজীবী মানে সে একজন মানে ম্যানেজমেন্ট স্কিল থেকে শুরু করে মানে নলেজের বাইরে গিয়েও সেগুলো একদম মানে দেখুন। ফলে এই এমন একটি পেশা, এই আইনি পেশা এমন একটি পেশা যেখানে আপনাকে অনেকটা পেরিফেরি যেমন দেয়, অনেকটা বিস্তৃতি যেমন দেয়, সেরকম অনেক কিছু অ্যাডপ্টও করতে হয়। মানে
নলেজ, লিগাল নলেজ, কোড ক্রাফটিং এর বাইরে গিয়েও আরও অনেক কিছু আজকের দিনে দাঁড়িয়ে অ্যাডপ্ট করতে। যেমন ধরুন আমি আজকে আর একটা উদাহরণ দিই, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে এই আইনি পেশায় টেকনোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে। কেন? ধরুন আগে কি হতো, আগে একজন বরিষ্ঠ আইনজীবী প্রতি মাসে ওই ল জার্নাল আসতো, বিভিন্ন ল জার্নাল, ধরুন এসসিসি থেকে শুরু করে বিভিন্ন সিএইচএস, বিভিন্ন ল জার্নাল আসতো, তিনি পাঠ করতেন, তিনি তারপরে সেই পাঠের পরে তিনি তার নোটবুক রাখতেন, তিনি কোন ল পয়েন্টের সাপেক্ষে কোন জাজমেন্টটি যাবে, কোন এই প্রপোজিশনে কোন কি কি জাজমেন্ট রয়েছে তিনি তার নোটবুকে নোট, এবং প্রতিটি আইনজীবীর, প্রতিটি বরিষ্ঠ আইনজীবীর নির্দিষ্ট এই কেস লয়ের খাতা রয়েছে, খাতা ডায়েরি যে যেমনভাবে তৈরি করেছেন, আমারও রয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার কিন্তু মোর হেল্পফুল হচ্ছে আমার আইপ্যাড। আমি ওয়ান ক্লিকে আমি কিন্তু সেগুলো পেয়ে যাচ্ছি, নামিয়ে নিচ্ছি। তাহলে আমাকে কি হচ্ছে, আমাকে আপডেট হতে হচ্ছে, আমাকে টেক স্যাভি হতে হচ্ছে। তাহলে আজকের আইনজীবীর এটাও কিন্তু রিকোয়ারমেন্ট, অর্থাৎ একজন আইনজীবীকে তাকে জ্ঞান রাখতে হচ্ছে, তাকে ম্যানেজমেন্ট স্কিল অ্যাডপ্ট করতে হচ্ছে, টেক স্যাভি হতে হচ্ছে। তাহলে আজকের আইনজীবীর হতে গেলে, একজন মানে ভালো আইনজীবী হতে গেলে এই সমস্ত স্কিলগুলোকে অ্যাডপ্ট করতে হচ্ছে। এবং শুধু তাই না, আমি আশা করি আমার আইনজীবী বন্ধুরা অন্যভাবে নেবেন না। মানে একসময় দাঁড়িয়ে যখন আমরা একদম প্রাথমিকভাবে প্রফেশনে এসেছি, তখন দেখেছি যে সমস্ত আইনজীবীরা দারুণ প্র্যাকটিস করতেন, আস্তে 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 তারাও কোথাও একটু হলেও, আমি বলছি না যাদের জ্ঞান কমে গেছে, একটু হলেও পিছিয়ে গেল। আবার কিছু আইনজীবী কিন্তু সাস্টেন করে গেল। কিছু আমি দুই শ্রেণীর কথাই বলছি। আমি নিজেই একদিন ভাবছিলাম যে এটা কারণ কি। তাতে দেখলাম যে মানুষগুলো টেকসেভি হয়ে উঠলো আস্তে আস্তে, তারা সাস্টেন করে গেল। আর যে মানুষগুলো টেকনোলজিকে নিতে পারলো না, মানে আমি বরিষ্ঠ আইনজীবীদের কথা বলছি, তারা আস্তে 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 একটু যেন পিছিয়ে গেল। তাহলে আজকের আইনজীবীর হওয়ার পিছনে আমি বললাম যে এই একটা অ্যাড অন ফ্যাক্টর কাজ করে গেল। হ্যাঁ, ফলে এটা একটা এমন একটা পেশা, কারণ আমরা ইভেন আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, আমি যখন প্রথম আইপ্যাড নিয়ে যাই তখন আমরা খুব লজ্জা পেতাম। আমি তো বিশেষ করে লজ্জা পেতাম, এবং বেশ কিছু বিচারপতি খুব একটা ভালো চোখে দেখতেন না, পাকা ছেলে, হ্যাঁ ঠিক আছে এই টাইপের। হ্যাঁ, আর আজকে কিন্তু পুরো উল্টোটা, সিনটা উল্টো। আজকে বিচারপতিরাই বলে সফট কপি দাও, তুমি এই যে জাজমেন্ট রিলাই করছো, এই যে তুমি রিটেন নোটস অফ আর্গুমেন্ট দিচ্ছ, এর সফট কপি দিয়ে দিও। তাতে কি হবে, ওই সফট কপি নিয়ে ওয়ার্ড কপি নিয়ে ওনার জাজমেন্টটা লিখতে সুবিধা হবে। হ্যাঁ, দিস্তা না বেড়ে ওই এখান থেকে কাগজ উল্টাতে হচ্ছে, ওখান থেকে কাগজ, তার থেকে বরঞ্চ একটা কম্পোজড হয়েতে তিনি পেয়ে যাচ্ছেন ফাইল। ফলে এই যে, বা হয়তো তিনি হয়তো ট্রাভেল করছেন, আমি হয়তো এখন কি হয়, আগে ট্রাভেল টাইমটা হয় একটা বই পড়ে, না একটা নির্দিষ্ট নথি পড়েই কাটাতে হতো। আমি তো এখন দিল্লি গেলে ফ্লাইটেই আমি ইভেন এখন তো ওই সময়টা প্রস্তুতির সময় পেয়ে যাই, একদম আমি ওটা ইউটিলাইজ করতে পারি, যেটা আগে সম্ভব ছিল না। ফলে আজকের দিনে দাঁড়িয়ে এই চেঞ্জেসগুলো এসছে। ফলে আপনি যে কথা বললেন যে এই ফ্যাক্টরগুলো এখন অ্যাড অন হয়ে গেছে, এবং এই অ্যাড অন ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে এখন আমাদের কাজ করতে হবে। আপনার কিন্তু মশাই একটু ইগো আছে। আপনার চেম্বারের বাইরে একটু লোকজনকে পাঠিয়ে ভিড় করিয়ে একটু হুজ্জুতি করলো, প্রতিবাদ করলো, একটু রংবাজি করলো, তারপর থেকে এমন উঠে পড়ে লাগলেন যাতে এই গোটা রাজ্যের সব মানুষ কালীঘাটের দিকে চলে গিয়ে সেখানে গিয়ে প্রতিবাদ করে, সেখানে গিয়ে বিক্ষোভ দেখায়। এটা করতে শুরু করে দিলেন আপনারা। না দেখো, আমি বলি, সেটাও তো পাঠানো হয়েছিল, এবং আমি যে কথা বলেছিলাম, যিনি পাঠিয়েছিলেন আমি তার নাম করে বললাম, তাকে পাঠিয়ে দিল। অনেকে এতে অফেন্ডেড হয়েছিলেন, তার নাম বলেছিলাম বলে, কিন্তু কারণ আমি জানতাম কেন পাঠিয়েছি। দেখুন,
গোটা রাজ্যের মানুষের কাছ থেকে তো তুলে ওটা নিয়ে গেছে। এই যে ধরুন যারা টেন্টেড টিচার বা টেন্টেড নন টিচিং স্টাফ, এরা এত এমনি এমনি চাকরি পায়নি। সবাই বৃষ্টি মুখার্জি অঙ্কিতা অধিকারী না, সবাই মুখ্যমন্ত্রীর আত্মীয় না যে তাকে একটু বিনা পয়সায় করে দিল, বিনা পয়সায় 7 থেকে 55 হয়ে গেল। সকলের বিনা পয়সায় 0 বেড়ে 53 হয়নি। আমি যদি মানে চার্জশিটগুলো দেখেন, ইয়েস, একটা করে মেল গেছে আর সঙ্গে কত করে টাকা গেছে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে গোটা রাজ্য থেকে এই টাকা উঠেছে। আর দেখুন এই টাকা দিয়েছে কারা। আপনি যদি দেখেন যে টাকা দিয়েছে একেবারে প্রান্ত সীমার মানুষ, নিম্ন মধ্যবিত্ত। কি করবে? গোটা রাজ্যে কোনো কাজ নেই, জমি বিক্রি করে বাবার ওই পেনশনের টাকাটুকু, মায়ের গহনা বিক্রি করে, এবং এটা ফ্যাক্ট। এবং শুধু তাই না, আর একটা কথা শুনলে অবাক হয়ে যাবে। এই যে ধরুন ওএমআর শিটের নাম্বার 0 বেড়ে 53 হয়ে গেছে বলছি, সব 0 বেড়ে 53 হয়ে যাওয়া ছেলে মেয়ে চাকরি পায়নি। আমাকে একবার এক বিচারপতি জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা সকলে এই এতজন ওএমআর শিটের মিসম্যাচ আছে অথচ সবাই চাকরি পায়নি দেখছি কেন? ডিল হয়েছে 15 লাখে, দিতে পেরেছে 10 লাখ, আর 5 লাখ জোগাড় করতে পারেনি, চাকরি পায়নি। ইভেন গ্রুপ সিতে যতগুলো রেকমেন্ডেশন হয়েছে তার থেকে বেশি সংখ্যায় ওএমআর মিসম্যাচ রয়েছে, মানে তার থেকে বেশি লোকজনের কাছ থেকে টাকা তুলে নিয়েছে। যত শূন্য পদ রয়েছে তার থেকে বেশি লোকজনের কাছ থেকে টাকা তুলে নিয়েছে, চাকরিটা হয়নি। মানে এ অদ্ভুত। এবং এটা আমি বলছি যে এটা আমি এমনি মনে করা কথা বলছি না, আপনি সুপ্রিম কোর্টের রায় দেখে নেবেন। সুপ্রিম কোর্টের রায়ের 24 নম্বর প্যারাগ্রাফ, 25 নম্বর প্যারাগ্রাফ, 26 নম্বর প্যারাগ্রাফ, আপনি চাইলে আপনাকে আমি দেখিয়েও দিতে পারি সুপ্রিম কোর্টের সেই জাজমেন্ট। আপনারা এত কি সব অ্যান্টিবায়োটিক পিল খাওয়াচ্ছেন, কেন খাওয়াচ্ছেন বলুন তো? রাজ্যের প্রধান বলছেন যে কোর্টে গিয়ে গিয়ে আপনারা নাকি বারবার করে দুর্নীতির জন্যে সরকারের বদহজম হয়ে গেলেই আপনারা অ্যান্টিবায়োটিক পিল দিয়ে হজম করানোর চেষ্টা করছেন। এই অ্যান্টিবায়োটিক পিলের ব্যাপারটা কি, যেটা আমাদের রাজ্যের প্রধান বারবার আপনাদের উদ্দেশ্যে বলছে? দেখুন, উনি যদি দুর্নীতির মনে করেন যে দুর্নীতির রোগ ছড়াবেন, তাহলে তো আমাদের পিল খাওয়াতেই হয়। উনি জানেন না এগুলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নয়। পিল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। সাধারণভাবে সার্ভিস ম্যাটারে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন লাই করে না। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেটা পিপুল অ্যাট লার্জের ইন্টারেস্ট রয়েছে, সেখানেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এখানে যে ছেলেমেয়েরা বঞ্চিত, তাদের নিজস্ব লোকাস রয়েছে, তারা কেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে যাবে? তারা নিজেরাই রিট পিটিশন দায়ের করেছেন, দেখো আমার রাইট এইভাবে ইনফ্রিঞ্জ হয়েছে। হ্যাঁ, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সার্ভিস ম্যাটারেও লাই করবে যদি সেখানে করাপশনের এলিমেন্ট থেকে থাকে। এবং প্রাথমিকভাবেই আমি একজন র্যাঙ্ক জাম্প হয়ে গেছি, এখানেই আমি কে কাকে টাকা দিয়েছে, এরকম লোকে তো আর টাকা দেওয়ার সময় আর 5 জনকে সাক্ষী রেখে টাকা দেয় না। এই ধরনের টাকা দেওয়ার সময় তো 5টা সাক্ষী রেখে টাকা দেয় না, বা ব্যাংক ট্রানজ্যাকশনের মাধ্যমে টাকা দেয় না। ফলে এটা করবোরেট করা যায় না। ফলে এই ধরনের মামলা সাধারণভাবে শুরুই হয় এই রিট পিটিশন আকারে। হ্যাঁ, এবার যখন আদালত দেখে, যেমন সুপ্রিম কোর্ট এই মামলার ক্ষেত্রে বলেছে যে এখানে পাবলিক ইন্টারেস্ট এলিমেন্ট রয়েছে, কারণ এত হিউজ করাপশন। আর আলটিমেট শিক্ষায় করাপশন মানে কি? ওটা সমাজ এফেক্টেড। কারণ এই একজন শিক্ষার্থী, তিনি ইঞ্জিনিয়ার হবেন, তিনি তো ওই পুল বানাবেন, আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, পুলটা ভেঙে পড়ে গেল। একজন শিক্ষার্থী, তিনি তো ভবিষ্যতে ডাক্তার হবেন, তিনি তো আগামী দিনের নাট্যকার হবেন, তিনি স্কুলে পড়াবেন, তিনি বিচারপতি হবেন। ফলে এই যে গ্রেটার সোসাইটিতে এটা পিপুল অ্যাট লার্জের ইন্টারেস্ট তো রয়েছে, কিন্তু হ্যাঁ, এইগুলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এই যে এসএসসি 26,000 বাতিল হলো, একটাও পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নয়। ইভেন আপনাদের জানাই যে একটি মামলায় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইভেন দায়েরও হয়েছিল আপার প্রাইমারির ক্ষেত্রে। কলকাতা হাইকোর্ট বাতিল করেছে, ডিসমিস করেছিল। আমার মামলা নয়, অন্য আইনজীবীর মামলা। তার কারণ ওই যে কথা বললাম, যে সার্ভিস ম্যাটারে কিসের পাবলিক ইন্টারেস্ট? জনগণের তুমি চাকরি পাবে কি পাবে না, এতে জনগণের কি ইন্টারেস্ট রয়েছে? হ্যাঁ, যখন এটা পিপুল অ্যাট লার্জের ইন্টারেস্ট হিসেবে প্রতিভাত হয়, তখন নিশ্চিতভাবে সেটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। কিন্তু এই মামলাগুলো একটিও পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নয়। আপনি ভাবছেন সব পিল হয়েছে,
উনি হয়তো নিজেকে আইনজীবী হিসেবে ক্লেম করেন, কিন্তু আইনে প্র্যাকটিসটা তো করেন না। ফলে উনি মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কি, রিট পিটিশন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এক ধরনের রিট পিটিশন, কিন্তু মানে সেখানে লোকাস রয়েছে নাকি নো লোকাস, এই ফ্যাক্টরগুলো থাকে। আমার যেখানে নিজস্ব ইন্টারেস্ট ইনফ্রিঞ্জ হচ্ছে, আমি কেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের করতে যাবো? কারণ আমার নিজের ইন্টারেস্ট, সেতাবের নিজের ইন্টারেস্ট ইনফ্রিঞ্জ হচ্ছে। তার ইকুয়াল ট্রিটমেন্ট হওয়া উচিত, ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল রাইট। তিনি ইকুয়াল অপরচুনিটি পাননি, তিনি রিট পিটিশন দায়ের করবেন স্বাভাবিকভাবে। তিনি দেখছেন যে আর্টিকেল 16 ভায়োলেশন হচ্ছে, কেন তিনি রিট পিটিশন দায়ের অবশ্যই করবেন। আর আমার কাছে এই ধরনের মামলা এলে বা আমার কাছে যে কোনো বঞ্চিত মানুষ এলে আমি মামলা করব। আমাকে মামলা করা থেকে কেউ আটকাতে পারবে না, ওই আমার চেম্বারের নিচে লোক পাঠিয়েই হোক বা অন্য কোনোভাবেই হোক। সমস্ত রকম পদ্ধতি ওনারা ট্রাই করেছেন, কিন্তু আমি মামলা, যদি কেউ বঞ্চিত হয়, তিনি যদি আমার কাছে আইনি সাহায্য চান, আমি করব। আর আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, এটা ভাবার কোনো কারণ নেই যে আমার কাছে যারা আসেন তারা সবাই তৃণমূল। উল্টোটা সব থেকে বেশি, আমি এখনো বলি, সব থেকে বেশি বঞ্চিত হয়েছে এই তৃণমূল কংগ্রেসের মানুষ। এবার এসে তারা বলেও, এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নেতৃত্বস্থানীয় বা নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের আত্মীয়। একজন ব্যক্তি তিনি এসে বলতে, তিনি মানে হয় না যে একটা ফ্যান ফিলিং, মানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই তার সম্পর্কে মানে একটা আলাদা পারসেপশন নিয়ে তিনি মানে বামেদের বিরুদ্ধে মিছিল সব করেছেন। বয়স্ক মানুষ, শিক্ষক মানুষ এসে বলছেন আমার কাছেও টাকা চাইলো, আমার এই নাতনিটির আমার কাছেও টাকা চাইলো। ফলে আমি মানে আপনি যদি ধরেন আমার মামলাকারীদের সংখ্যার মধ্যে যদি আপনি সত্যি সত্যি হয়তো রাজনৈতিক মতামত, আমি কোনোদিন কাউকে জিজ্ঞাসাও করি না যে তুমি কোন রাজনৈতিক মতাবলম্বী, এটা আমার কাজও নয়। আমি যদি মনে করি যে এই মানুষটি বঞ্চিত হচ্ছে এই সিস্টেমের দ্বারা, তাহলে আমি তার পক্ষে দাঁড়াবো। তিনি যে হন, তার রাজনৈতিক আদর্শ যা হোক না কেন, তিনি কংগ্রেস হতে পারেন, তিনি বিজেপি হতে পারেন, তিনি সিপিএম হতে পারেন, তিনি তৃণমূল কংগ্রেস হতে পারেন, সে রাজনৈতিক পরিচয় আমার কাছে আসে না। তিনি বঞ্চিত হয়েছেন, এই সিস্টেমের দ্বারা বঞ্চিত হয়েছেন। তিনি চাকরিগত বঞ্চিত হতে পারেন, তিনি একটি প্রকল্পে কাজ করেছেন, বঞ্চিত হতে পারেন, তিনি মানে এই কন্ট্রাক্টর হতে পারেন, তিনি ব্যবসায়ী হতে পারেন, তিনি শিল্পপতি হতে পারেন। এই যে ধরুন মানে এই বিভিন্ন এই যে বিএড কলেজ, ডিএলএড কলেজগুলো এখন এই সব মানে টাকা তোলার ব্যবস্থা তৈরি হয়েছে, তারাও আসেন, তাদের মামলা করি। তাদের মধ্যে অনেকেই আছেন যারা মানে শাসক দল ঘনিষ্ঠ বা শাসক দল করেন, সরাসরি নেতা, অবশ্যই করি। তুমি তারা সিস্টেমের দ্বারা বঞ্চিত হচ্ছেন, সবকিছু থাকা সত্ত্বেও বলে টাকা দাও, অবশ্যই করব। ইভেন আপনাকে বলি, আমি একটা ইন্টারেস্টিং মামলা করেছি, সেটা হচ্ছে যে টোটাল মানে একটা টাকা দেওয়ার, ওই যে বললাম একটা টাকা দেওয়ার অঙ্ক ছিল, পুরোটা দিতে পারেনি। আমি তাদের কাছ থেকে তো গল্পগুলো শোনা, 12 লাখ টাকা দিয়েছে চাকরি প্রাথমিকের ক্ষেত্রে। ইভেন তাকে প্রাথমিক বোর্ডের অফিসে গিয়ে তাকে ঘুরিয়ে নিয়ে এসছে, অফিসিয়াল মেল আইডি থেকে মেল এসছে তার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য। দিয়ে এখন বোর্ড বলছে ওটা সাইবার হ্যাকিং। তিনি এসছেন, তিনি তো অ্যাকচুয়ালি মানে ঘুষ দিয়েছেন, মানে সেই হিসেবে ধরলে তিনি একজন ঘুষ দিয়েছেন। তো আমি কি তার মামলা করবো না? অবশ্যই করবো, অবশ্যই আপনার মামলা আমি করবো। সিবিআই তদন্ত চেয়েছি যে এই যে অফিসিয়াল ইমেল আইডি থেকে মেল এলো, তুমি বলছো সাইবার হ্যাকিং হয়েছে, একটা তদন্ত হয়েছে। আপনাকে প্রাথমিকের ক্ষেত্রে বলতে পারি, প্রাথমিকের এই সাইবার হ্যাকিং এর গল্প 2020 সালের নিয়োগের সাপেক্ষে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত চেয়ে বেড়ায় যে যদি সাইবার হ্যাকিং হয়েই থাকে, একটা তো তার একটা অফিসিয়াল কমপ্লেন হবে, এবং বলেছিল যে অফিসিয়াল কমপ্লেন হয়েছে। অফিসিয়াল অভিযোগপত্র কোথায় আছে, কোন থানা তদন্ত করেছে? একটা তো থানা তদন্ত করবে, একটা সংস্থা তো তদন্ত করবে। রাজ্য সরকারের কোন সংস্থা বা কোন থানা, কোন সিআইডি, কে তদন্ত করেছে, এখনো পর্যন্ত তার কোনো নথি দেখাতে পারেনি। অথচ আদালতে গিয়ে বলেছে সাইবার হ্যাকিং হয়েছে। এই যে এই মিথ্যাচারিতা, এই মিথ্যাচারিতা হলে আমি সেটা নিয়ে বলবো না, সেটা নিয়ে মামলা করবো না, সেটা নিয়ে আদালতে বলবো না।
সেটা নিয়ে মানে মানুষকে বলবো না যে এই মিথ্যাচারিতা হচ্ছে? হ্যাঁ, এবার আপনাকে একটা প্রশ্ন আছে। আপনি তো একটা স্বনামধন্য আইনজীবী, আমরা জানি। আপনি কি ডাক্তারিও পড়েছেন? ডাক্তারি সম্পর্কে মনে হয় খুব আইডিয়া আছে, কারণ বারবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনারা নাকি একটা সরকারের কোমর ভেঙে দেবেন। কি কারণে আপনারা একটা কোমর ভেঙে দিতে চাইছেন? আরে বাবা, ডিএ ঠিক আছে, একটা সরকার তো নেতা, মন্ত্রী, কাউন্সিলর, বিধায়ক এদের মাইনে বাড়ানোর জন্যে সবসময় চেষ্টা চালিয়ে যায় আর সবসময় প্রস্তুত থাকে। সে নয় সরকারি চাকরিজীবীদের মাইনে একটু বাড়লো না, ওই ডিএ পেলো না, বা যারা রিটায়ার করেছে তারা পেলো না, তাতে কি যায় আসে? তার জন্য একটা সরকারের কোমর ভেঙে দেবেন? এবার যদি কোমরটা ভেঙে যায় আপনারা অপারেশন করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পূর্বে তিনি বলেছিলেন যে যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রকার অধিকার নেই। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীরা 6 বার জিতেছেন। মানে এই মামলায় যখন থেকে আমি এন্ট্রি নিয়েছি তখন থেকে জয়যাত্রা শুরু হয়েছে WPST 45 অফ 2017 থেকে। ডিএ AICPI অনুযায়ী দিতে হবে, এটা আইনে লেখা আছে। বামফ্রন্ট সরকারের আমলে তৈরি একটি আইন, 2009 সালের ব্যাপার। আইনে লেখা আছে, এটা তো পড়ে উনি সেদিনই বুঝেছিলেন যেদিন উনি বলেছিলেন যে যে সরকার ডিএ দিতে পারে না সেই সরকার ক্ষমতায় থাকার অধিকার নেই। তাহলে দিলেন না কেন? এই 6 বার হারতেই হতো না যদি আপনি সেদিনই মেনে নিতেন প্রথমবার হেরেই। এত টাকা এরিয়ার দিয়েই হতো না, আপনার কোমরই ভাঙতো না যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতো যে ডিএ AICPI অনুযায়ী যেতে হবে। ওই যে রোপা রুল 2009-এ ওই রুল 3-র ইন্টারপ্রিটেশন কি, এইটা যদি আপনার জানা থাকতো তাহলে এত টাকা এরিয়ার হতোই না, ফলে সরকারের মেরুদণ্ডও ভাঙত। সরকারের মেরুদণ্ড ভেঙেছে তার কারণ টাকা নিয়ে আপনি যথেচ্ছাচার করেছেন, টাকা নিয়ে যা ইচ্ছা তাই করেছেন, টাকা নিয়ে এন্টারটেনমেন্ট করেছেন। এই ধরুন সামনে পুজো, ঢোলে কাঠি পড়ে গেছে, মানুষজন রাস্তায় বেরিয়েছে। সাধারণভাবে লোকে কি করে রাস্তায় বেরিয়ে? ঠাকুর দর্শনে যায়। আচ্ছা, ওনার এই রেড রোডে উনি বসে থাকবেন রানীমার মতো, মানে রানীর মতো, ঠাকুরকে ওনাকে দর্শনে দিতে যেতে হবে বা ঠাকুরকে ওনার দর্শনে যেতে হবে। এর জন্য তো খরচ হয়। মানে লোকে লোকে ঠাকুর দর্শনে যায়, ঠাকুর মমতা দর্শনে যাচ্ছে। এর জন্য তো আপনার আমার করের টাকা খরচ হয়। এটা তো কোনো প্রয়োজন ছিল না। আপনার যদি মনে হয় যে না আমি এই পুজোকে আমি প্রমোট করব, আমি এখানে অনেক টাকা ইনভলভ রয়েছে, তাতে আমার রাজ্যের ভালো হবে, ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করলাম, অবশ্যই অ্যাকসেপ্ট করলাম। তার জন্য ওই ব্যবস্থা করে কি লাভ হয়? আপনার যদি পুজো প্রমোট করতে হয়, প্যান্ডেলে থাকুক, প্যান্ডেলে এত সুন্দর পরিবেশ তৈরি করে, এত আলোকসজ্জা হয়, এরকম প্যান্ডেল হয়, সেখানে লোকে সেই প্যান্ডেলে আসুক। আপনি গিয়ে প্যান্ডেলে গিয়ে দেখে এসে তাদের মধ্যে 5 জনকে নির্বাচিত করুন, দিয়ে পুরস্কার দিয়ে আসুন। ওটা করার কি প্রয়োজন? আর এতে কি মানে যারা ধরুন ধর্মীয় সত্তা থেকেই পাবেন, আমি সব কথা ছেড়ে দিলাম, একজন মানুষ দেখছে যে তিনি যে বিশ্বাসে বিশ্বাস করেন সেটাকে তুলে নিয়ে গিয়ে একজনের দর্শনে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি বিশ্বাসের পার্সপেক্টিভ থেকেই ভাবুন, একজন মানুষের বিশ্বাসে আঘাত করছে না? একদিকে জনগণের ট্যাক্সের টাকা এইভাবে ব্যয় করা, আবার মানুষের বিশ্বাসকে আঘাত করা, কোনো প্রয়োজন নেই। তাহলে এটা করছেন কেন? দেখবেন উনি বসে থাকেন, সঙ্গে দেখবেন একটা গ্রুপ বসে থাকেন, কেউ নাচছে তাবেদার, দিদি আপনি মহান, এটা বলার জন্য কেউ নাচছে, কেউ গাইছে, তাদেরকে তাদের জনগণের করের টাকা তাদের পিছনে খরচা করছে। এটা কোনো প্রয়োজন নেই। আপনি আচ্ছা বলুন তো, আপনি বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু ক্ষমতা ছিলেন, কটা হোর্ডিং দেখেছেন? আমি জানি না, আপনি হয়তো সেই সময়ে নিশ্চিতভাবে আপনার বয়স ওই মানে 2011-র আগেও আপনার নিশ্চিতভাবে স্মরণে রয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের কটা ছবি আপনি পাড়ায় পাড়ায় দেখেছেন, নিচে লেখা সততার প্রতীক? কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন নেই এত শত শত কোটি টাকা খরচা করার। তাহলে এই টাকাগুলো খরচা করা হয়েছে একদিকে,
অপরদিকে যেখানে খরচা করার কথা, ডিএ, এটা ভাবার কোনো কারণ নেই যে রাজ্য সরকারি কর্মচারীরা অনেক বেতন পান, ডিএ কিন্তু পেনশনাররাও পান। আমার কাছে এসছেন, বলেছেন তার মানে কষ্ট কথা। স্বামী স্ত্রী আছেন, 12,000 টাকার ওষুধের ব্যয় হয় স্বামী স্ত্রীর, কেউ 14,000 টাকা পেনশন পায়, ইভেন কেউ 9,000 টাকাও পেনশন পায়। যে গচ্ছিত অর্থ সেখান থেকে মাসে মাসে নিতে হচ্ছে সংসার খরচ করার জন্য। একজন ভদ্রমহিলা তিনি কেঁদে বললেন যে আমরা চাই না বেশি দিন আমরা বাঁচি। আর মন্ত্রী এমএলএদের বেতন ভাতা বাড়ছে। 2011 সাল একজন মন্ত্রীর বেতন কত ছিল, একজন এমএলএর বেতন কত ছিল, বেতন ভাতা কত ছিল। আর আজকে দাঁড়িয়ে 2025 সালে একজন মন্ত্রী, তার পিছনে কত টাকা ব্যয় হয়। এই যে ধরুন একটা রাজত্ব কায়েম করেছেন, আর আপনি দুর্নীতি বলছেন, প্রতিদিন নতুন নতুন পদ তৈরি করছেন, আর গণতান্ত্রিক পরিবেশ প্রতিটি ক্ষেত্রে বিনষ্ট করছেন। আমি শিক্ষাঙ্গনেই বলি, আগে মানে বামফ্রন্ট আমলে এই প্রাথমিকে নিয়োগ হতো ডিপিএসসির মাধ্যমে। ডিপিএসসির ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, অর্থাৎ প্রতিটি জেলায় জেলাগতভাবে, কারণ আমার জেলায় কি প্রয়োজন, সব থেকে বাঁকুড়ায় কি প্রয়োজন কে সব থেকে ভালো বোঝে, বাঁকুড়ার মানুষ। বাঁকুড়ার এমএলএ, বাঁকুড়ার পঞ্চায়েত সমিতির সদস্য, বাঁকুড়ার জেলা পরিষদের সদস্য, বাঁকুড়ার যদি দুটো মিউনিসিপ্যালিটি থাকে সেই মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, বাঁকুড়ার যারা শিক্ষকতা করছেন তাদের মধ্য থেকে ইলেক্টেড হওয়া টিচার প্রতিনিধি একটা বডি, 44 জনের একটা বডি ছিল ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। সেটাকে ডিফাঙ্ক করে দিল, যে মাথায় একটা তৃণমূলের এমএলএ বসিয়ে দিল চেয়ারম্যান হিসেবে, বা তৃণমূলের শিক্ষা সেলের নেতা বসিয়ে দিল যে ভালো টাকা তুলতে পারবে। এখন এই নিয়োগের দুর্নীতি ধরা টরা পড়ে গেছে, সব বন্ধ। কি করবে এবার? ট্রান্সফার দুর্নীতি করতে হবে। একটা এমএলএ বসিয়ে দিল বা একটা শিক্ষক সেলের নেতা বসিয়ে দিল, সে বলছে হয় 2 লাখ দে, 2.5 লাখ দে, 3 লাখ দে, না হলে বাড়ির কাছে পোস্টিং দেবো, আর না হলে দূরে পাঠিয়ে দেবো। আর লোকে দেখছে 50 কিলোমিটার দূরে যেতে হবে, 60 কিলোমিটার দূরে যেতে হবে, নিয়ে দিই 1.5 লাখ টাকা দিই, নতুন আউটলেট। এবং ও দেখছে যে গোটা বডি যদি হয়, একটা 44 জনের বডি হয়, সেখানে ইলেক্টেড টিচার থাকে, তাকে সেখানে কি হবে, 2জন বিজেপি মনস্ক, 2জন সিপিএম মনস্ক, 2জন তৃণমূল মনস্ক। তারা বলবে না না এটা কাজটা ঠিক হচ্ছে না, বাইরে এসে চিৎকার চেঁচামেচি করবে, হতে দেবো না। ফলে একটা ডেমোক্রেটিক বডিটাকে ডিফাঙ্ক করে দাও। আইনে বলা আছে যে ওই ট্রান্সফার হচ্ছে ডিপিএসসির পাওয়ার, ও দরকার নেই, মমতা ব্যানার্জি আছে, সব কিছু পসিবল। দেখুন, আপনি একটা কথা বলছেন যে আমাদের এখানের কোনো রানী তিনি কোনো জায়গায় রাজকীয়ভাবে বসে থাকবে, আর ঠাকুর প্যান্ডেল ছেড়ে তাকে দর্শন দিতে আসবে। এটা হয়তো অনেকটা আজকের ডেটে স্বাভাবিক হয়ে গেছে। তার কারণ ঠাকুর হয়তো দেখছে যে তার প্যান্ডেলে সাধারণ মানুষ, নতুন যুব প্রজন্ম বেশি ভিড় করছে না, কারণ তারা আবার আমাদের রাজ্যের মেন অভিভাবক, প্রশাসনের যিনি মাথা, তার কথায় হয়তো উদ্বুদ্ধ হয়ে গেছে। তিনি বলেছিলেন যে পুজোয় তো কতই কাজ হয়, একটু চপ মুড়ি নিয়ে বেরিয়ে পড়ো, একটু ঘুগনি বানিয়ে একটু মাখিয়ে বেরিয়ে যাবে, ওইগুলো বিক্রি করবে। এবার তারা যদি জীবনে চাকরি পায়নি, অভাবের জন্য এইগুলো করে পুজোর দিনে, তো তারা তো আর ঠাকুর দেখতে পারবে না, তাদের তো 2 পয়সা ইনকামের জন্য এইগুলোই করতে হবে। তাই হয়তো প্যান্ডেলে যেতে পারবে না তারা বলে ঠাকুর ভাবলো আমি বেরিয়ে পড়ি, গিয়ে রানীমার দর্শন দিই নিজেকে। না, সেটা যদি মমতা ব্যানার্জির তার মানে চপ সিঙ্গাড়া মানে চপ বা ঘুগনি, এটা মমতা ব্যানার্জির তো আর প্রয়োজন হচ্ছে না। ফলে এটা তো সাধারণ মানুষকে দর্শনে যদি দিত সেটা আলাদা বিষয়, সাধারণ মানুষের দর্শনে তো যাচ্ছে না, মমতাও দর্শনে যাচ্ছে। দেখুন, আমরা হয়তো কথাটা হয়তো বলছি, কিন্তু আপনি ভাবুন তো একটা পশ্চিমবঙ্গের মানে অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি এই ব্যবস্থা তৈরি করছেন। দেখুন, চারিদিকে শুনতে পাওয়া যায় বিজেপি তৃণমূল সেটিং। তো এই বিজেপি তৃণমূল সেটিং মানুষ বলে, তার কারণ হচ্ছে বিজেপি বারংবার বলে আমরা যদি ক্ষমতায় আসি এ রাজ্যে যত দুর্নীতি হয়েছে তার বিচার করে ছাড়ব। এই কথাটা শোনার পরে অদ্ভুত আশ্চর্য লাগে, তাহলে কেন্দ্রে কে আছে? কেন্দ্রে বিজেপিরই সরকার আছে। তাহলে কেন্দ্রে বিজেপির সরকার থাকার পরে কেন্দ্রীয় এজেন্সি কেন তদন্ত করে এই দুর্নীতিটাকে ধরছে না, আর যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দিচ্ছে না? তাই বিজেপি এখানে ক্ষমতা এলে আদৌ কিছু হবে কিনা লোকের সন্দেহ আছে। তাই লোকে বলে কয়েনের এপিট আর ওপিট, সেটিং তত্ত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে
এই আরএসএসের শাখার সংখ্যা বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই বিজেপির প্রভাব প্রতিপত্তি বেড়েছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিজেপির এমএলএ এমপি বেড়েছে। এই গোটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জন্য মাটি তৈরি করে দিয়েছে। এই ধর্মীয় উন্মাদনা তৈরি করে কেউ বলেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তুমি রেড রোডে এসো। উনি ভেবেছেন দুবার। আচ্ছা, কোন মুসলিম বলুন তো, আমি অন্তত পক্ষে দেখিনি যে একটা সেন্টেন্স বললে সামনে দুবার এই ধর্মীয় কথা বলেন, পিছনে দুবার ধর্মীয় কথা বলেন। আমি অন্তত পক্ষে দেখিনি। ইনশাআল্লাহ, আল্লাহ আকবার, খুব কোন মুসলিম লোক বলে বলুন তো, আপনি দেখেছেন? ওই আর কি, মানে আমি বলছি যে এইগুলোর কোনো প্রয়োজন ছিল না। একজন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য পরিচালনা করবেন, তিনি রাজ্য পরিচালনার ক্ষেত্রে কতটা দক্ষ সেটা নিয়ে তাকে জাজ করবে মানুষ। তিনি কত ভালো কবিতা লেখেন, হাম্বা গাম্বা এইসব কি লিখছেন, তিনি সেটা ছবি আঁকছেন কিনা, এটা তো জাজ করার জন্য রাজ্যের মানুষ তাকে মুখ্যমন্ত্রী বানাননি। তাহলে রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী বানিয়েছেন রাজ্যের মানুষের কাজ করবেন। তাকে হাম্বা গাম্বা লেখার জন্য রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী বানাননি, সেটা ছবি আঁকার জন্য রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী। ছবি যদি মানে দেখতেই হয়, রাজ্যের মানুষ ওনার কেন ছবি দেখবে? আমি ওনার দলেরই সাংসদ ছিলেন, যোগেন চৌধুরীর ছবি দেখবে, ওরা কেন ছবি দেখতে যাবে? মানে আঁকা ছবি। হ্যাঁ, আর ওনার মানে ছবির ক্রেতা নেই, ওই জন্য এখন হয়তো ছবি আঁকেন না, অনেকেই বলেন সে কথা। যাই হোক, তো আমি বলছি যে দেখুন, সব মানুষের সব গুণ থাকে না। ওনার দলেরই সাংসদ যোগেন চৌধুরী মানে ছিলেন আর কি, বা ওনার দলেরই মানে আর একজনের সাংসদ অর্পিতা, তার নাটকের নিশ্চিতভাবে কোয়ালিটি রয়েছে। লোকে নাটক দেখতে গেলেও তাকে দেখবে, লোকে ছবি দেখতে গেলে যোগেন চৌধুরী। আমি বলছি ওরই দলের লোক। আমি উদাহরণটা এই কারণেই দিলাম, আমি বলছি এক এক মানুষের এক একটা কোয়ালিটি দেখে। আপনার সব কোয়ালিটি আমার মধ্যে রয়েছে, ওই জন্য আমি কবিতা লিখি, আমি ছবি আঁকি, আমি সব পারি, আমি ডাক্তারিও করতে পারি। এই সব পারি এটা করতে গিয়ে আর এই সব কিছুকে একসঙ্গে মিলিয়ে দেব, সমস্ত রং এক জায়গায় মিশে যাবে, এটা করতে গিয়ে উনি যেটা করেছেন সেটা হচ্ছে রাজ্যের যে নিজস্ব স্বকীয়তা ছিল সেটাকে নষ্ট করেছেন। আর ওনার সব থেকে বড় ডিসক্রেডিট হচ্ছে যে এই গোটা রাজ্যে উনি প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিরকে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। একটা হচ্ছে ওনার অদক্ষতা, মানে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে ওনার সাংঘাতিক অদক্ষতা রয়েছে। মানে প্রশাসনিক যে দক্ষতা থাকা প্রয়োজন একজন প্রশাসনিক কর্তা বা কর্ত্রীর, সেটা একেবারেই নেই। দ্বিতীয় হচ্ছে উনি এই যে দুর্নীতিকে এটা একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, এবং সেটা করেন উনি অত্যন্ত সচেতনভাবে। এবং সেক্ষেত্রে উনি ইভেন ওনার যে এই যে আইন তৈরি করার ক্ষমতা, ওনার যে প্রশাসনিক ক্ষমতা, সেটাকে ব্যবহার করে এটা করেন। আপনাদের মুখেও তো মশাই বিভিন্ন কবিতা শুনতে পাওয়া যায়, চারিদিকে নাকি শুনতে পাওয়া যাচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল হবে শিগগিরই, গদি ছাড়ো তাড়াতাড়ি। এটা কেন বলছেন আপনারা? আরে কি কারণে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের মতো আমাদের রাজ্যে হতে পারে? দেখুন, মানুষ যখন দেখবেন যে তার পিছতে পিছতে পিঠ দেয়ালে ঠেকে গেছে, মানুষ রিভল্ট করবে। কিন্তু আমি গণতান্ত্রিক পরিসরে আমি কখনোই চাই না গণতন্ত্রের ব্যত্যয় ঘটুক। দেখুন, গণতন্ত্রের নিজস্ব সৌন্দর্য রয়েছে, আর গণতন্ত্রে কখনোই গণতন্ত্রের যারা এই কাঠামো তৈরি করেন এবং যারা বেনিফিশিয়ারি হন, কেউ যদি গণতন্ত্রের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা যদি ভঙ্গ করে, আমি খুব সাধারণভাবে বোঝানোর জন্য বলি, যত বেশি নিম্নচাপ দেবে তত বেশি ঊর্ধ্বচাপ খেতে হবে। তুমি জনগণকে যত বেশি নিম্নচাপ দেবে, তুমি দুর্নীতি করে নিম্নচাপ দেবে, প্রশাসনিক অদক্ষতা নিম্নচাপ দেবে, জনগণকে বিভিন্নভাবে তুমি জ্বালা যন্ত্রণা দেবে, জনগণও তখন কিন্তু তোমার দিকে ধাবিত হবে। সমান উদ্যমী চাপ নিয়ে, সমান জ্বালা যন্ত্রণা নিয়ে জনগণ ধাবিত হবে। এবার এই শিক্ষাটা নিতে হয়, জনগণকে ওই আলটিমেট পজিশনে নিয়ে যাওয়া কখনোই উচিত নয়। একটা ব্যাপার, যে কোনো দেশেই যখন সাধারণ জনগণ ক্ষেপতে শুরু করে, এই যে সেখানকার শাসকদের স্বজন পোষণ, পরিবারতন্ত্র, দিনের পর দিন দুর্নীতি, লুম্ফেন রাজ, লুটপাট করে যাওয়া, এইগুলো দীর্ঘদিন চলার পরে একটা সময়
যখন জনগণ এটা সহ্য করতে না পেরে ক্ষেপে যায়, তখন দেখা যায় সবার আগে সেই সরকারের মাথা, দেশের মাথা বা যিনি প্রধান, তিনি ফুটে যান, তিনি হেলিকপ্টার করে টুক করে পালিয়ে যান। কিন্তু বাকি আমচা চামচাগুলো কিন্তু পালাতে পারে না, তারা বেধারক মার খায়, উত্তম মধ্যম খায়। তো আমাদের রাজ্যের আমচা চামচারা এগুলো কি দেখতে পাচ্ছে না? তারা যে এরম বহাল তবিয়াতে বুক ফুলিয়ে মাথার ওপর আমাদের দাদা দিদিরা আছে বলে লুটে যাচ্ছে, তো দাদা দিদিরা যদি ফুরুত করে উড়ে যায়, তো এদের বাঁচাবে কে? তখন তো এদের পিঠেও উত্তম মধ্যম পড়বে। যখন এই পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হন, তখন তাকে বলা হয়েছিল যে তুমি তোমার নিয়ারেস্ট কাউকে ফোন করো, মানে এটা আমাদের আইনি রীতিনীতি, এবং সুপ্রিম কোর্ট বলেও দিয়েছে যে তাকে সেই সুযোগ দিতে হবে, ইনফর্ম করা। তো উনি ওনার দিদিকে ফোন লাগান, ওনার ফোনে দিদি বলেছে, একবার রিং হয়ে যায় ফোন তোলে না, দুবার রিং হয়ে যায় ফোন তোলে না, তিনবার রিং হয়ে যায় ফোন তোলে না। আর দিদিকে বুঝতেই পারছেন, পার্টির নাম্বার 2 এর ফোন পার্টির নাম্বার 1 তোলে না। ওই পরিবেশে আপনার মনে হয় যে অ্যারেস্ট হয়ে যাচ্ছে, এখন সমস্ত কিছু, গণতন্ত্র রয়েছে, সমস্ত কিছুই রয়েছে, সেখানে পার্টির নাম্বার 2 এর ফোন পার্টির নাম্বার 1 তোলে না, ওই পরিস্থিতিতে আপনি মনে করছেন এই যে আমচা চামচা যা বলছেন তাদেরকে কেউ রক্ষা করতে আসবে? দেখুন, এটাই স্বাভাবিক নিয়ম গণতন্ত্রের। অনেকেই ভুলে যান যে আলটিমেট এই সিস্টেমটা জনগণের দ্বারা তৈরি, জনগণের হিতার্থে তৈরি। এইটা যখন ভুলে গিয়ে যখন ব্যক্তি হিতার্থে এই সিস্টেমটাকে ব্যবহার করতে শুরু করেন না, যখন আপনি কালীঘাটে 3টে রাস্তার পরে 35টা প্লট কিনছেন, পরিবারের 35টা প্লট হচ্ছে, এটা জনগণের হিতার্থে নয়, জনগণের দ্বারা সিস্টেমের ফলে আপনি বেনিফিটেড হচ্ছেন, এবং সেই বেনিফিটটা আপনি ব্যক্তির স্বার্থে ব্যবহার করছেন। তখন জনগণ কিন্তু এটা দেখছে, দেখতে 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 একসময় জনগণ দিচ্ছে চাকরির জন্য 15 লাখ, এই ওই অমুক প্রকল্পে 7,000। আমি আজকে দেখছিলাম তৃণমূলের এক প্রধান, তার স্বামী, মহিলা প্রধানের স্বামী, এক ভিখারির কাছ থেকে 7,000 টাকা চেয়েছে, শেয়ারও করেছে আমার সমাজ মাধ্যমে। এইটা হচ্ছে, জনগণ কতদিন সহ্য করবে? আমি অবাক হব না জনগণ যদি কালকে বলে ওই 35টা প্লটে, বেশি দূর না, কালীঘাটের ওই ফুটপাতবাসী বলতে শুরু করে, না এই আমাদেরই তো সম্পদ, চলো দখল করি, অকুপায় কালীঘাট। দেখুন, আপনাদের যদি আমরা না চিনতাম, একটা প্রবাদ আমরা সত্যি বলে মনে করতাম, সেটা হচ্ছে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। এই প্রবাদটা কিন্তু সত্যি হয়েই গেছিল। কোথা থেকে আপনারা উড়ে এসে জুড়ে বসলেন, বসে সব চুরিগুলো ধরতে শুরু করলেন। এবার এই চুরিগুলো যদি এরকমভাবে ধরতে শুরু করেন, তো তো সব কিছুই তো এই সরকারের যা ফন্দি করছে, সবই তো মাঠে মারা পড়ে যাচ্ছে। দেখো, এবার এটা বলি, এই যে মামলাটি ছিল না, এই মামলাটি ছিল মূলত চাকরি সংক্রান্ত মামলা। আর যারা ঘুষের টাকা খেলো তার জন্যই তো তারা তো এখন হাসপাতালে বসে বা জেলে বসে, পার্থ চ্যাটার্জিরা। সেটাই হচ্ছে সিবিআই তদন্ত। সিবিআই ক্রিমিনালিটি তদন্ত করে, ইডি এই টাকা পয়সার তদন্ত করে, অর্থাৎ মানি ট্রেলটা দেখে। এই যে ইডি এবং সিবিআই যে তদন্ত করছে, এটা মূলত ওই ক্রিমিনালিটি তদন্ত। আর এই যে গোটা নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল হলো, তার কারণ হচ্ছে একটি ত্রুটিপূর্ণ পদ্ধতি, নাম্বার 1। নাম্বার 2, এখান থেকে পদ্ধতিটি এতটাই ত্রুটিযুক্ত করেছেন যে কে টেন্টেড কে আনটেন্টেড এটা সেগ্রিগেশন করে দিতে পারেনি বা সম্ভব হয়নি। না আদালতের দ্বারা সম্ভব হয়েছে, না এই সিস্টেম যারা বর্তমানে ক্ষমতায় আছে তাদের দ্বারা সম্ভব হয়েছে। মানে সিস্টেমটাকে এতটাই করাপ্ট বানিয়েছে। যদি এতটা লেস করাপ্ট বানাতেন যে টেন্টেড, হ্যাঁ দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে এই এই ব্যক্তিরা টেন্টেড, এর বাইরের ব্যক্তিরা টেন্টেড নয়, কিন্তু পদ্ধতিতে এতটাই ত্রুটিযুক্ত করেছেন যে গোটা পদ্ধতিটাই ত্রুটিযুক্ত হয়ে গেছে। এর ফলে হ্যাঁ নিশ্চিতভাবে এখানে কি সবাই টাকা দিয়েছে? না, দেয়নি। কিন্তু যে টাকা দেয়নি, কে এই ত্রুটির বা এই দুর্নীতির বেনিফিট পায়নি, সেটা আইডেন্টিফাই করা কঠিন হয়ে গেছে। আমি রাস্তায় দাঁড়িয়ে ক্লেম করছি, আমি স্কুলে বসে ক্লেম করছি যে আমি কোনো পয়সা দিইনি, এটা তো যথেষ্ট নয়। বলছে আমি কেন সাফার করবো? আরে গণতন্ত্র রয়েছে, মানে এই জুডিশিয়ারি রয়েছে, এই সিস্টেম রয়েছে, মমতা ব্যানার্জি রয়েছে, নরেন্দ্র মোদী রয়েছে, তারপরেও তো ফুটপাতে মানুষকে থাকতে হচ্ছে।
তাই না? ফুটপাতের অনেক শিক্ষার্থী, অনেক মানুষ, তারা তো শিক্ষা পাচ্ছে না, তারা স্কুলে যেতে পারছে না, তারা মিড ডে মিল পায় না, তাদের মাথার উপরে ছাদ নেই। কলকাতা শহরে কতজন ফুটপাতে বাস করে না? এই সিস্টেমটা সঠিক সিস্টেম, একেবারে সব ফুলপ্রুফ সিস্টেম হয়ে গেছে, হয়নি। কি করা যাবে? আপনি তো সেদিন বলেন না, যেদিন দেখেন যে ফুটপাতে একজন মানুষ শিক্ষা পাচ্ছে না, তার মাথায় ছাদ নেই, চলুন আজকে বিপ্লব করি। মমতা ব্যানার্জি, এই যে অনেকেই বলার চেষ্টা করেন যে মমতা ব্যানার্জির মন খুব কেঁদেছে, তাই গ্রুপ সি গ্রুপ ডির এমপ্লয়ীদের তিনি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। আচ্ছা, মনটা কই ফুটপাতের ওই কালীঘাটের ফুটপাতের শিশুর জন্য কাঁদে না? আমি ছেড়ে দিলাম অন্য জায়গার শিশুদের কথা, মুর্শিদাবাদের শিশু, নদিয়ার শিশু, বীরভূমের শিশু ছেড়ে দিলাম, ওই কালীঘাটের ফুটপাতের শিশুগুলোর জন্য আহারে, ও ফুটপাতের শিশু এত অবস্থায়, মাথায় ছাদ নেই, এখন জল পড়ছে, চলো আমার ভাই ভাই পড়তে বিরাট বাড়ি, চলো 550টা ফুটপাতের শিশুকে চলো ওই বাড়িতে রেখে দিই, চলো। তাদের জন্য তো মন কাঁদে না। ও মন কাঁদছে বৃষ্টি মুখার্জির জন্য, যে 15 লাখ টাকা করে দিল, তাকে 25,000 টাকা মাসে ভাতা দিতে হবে, না হলে সে এসে পিঠের চামড়া তুলে নেবে, ওই জন্য। এটা বাস্তব সত্য। তাহলে মন কাঁদছে কার জন্য? সিলেক্টিভ মন কাঁদা, যে আপনাকে টাকা দিয়েছিল, যে আপনাকে বেনিফিট পৌঁছে দিয়েছিল, তার জন্য মন কাঁদছে। আপনি সিস্টেমে যদি পরিবর্তনের করার কথা বলে, সর্বপ্রথম তো সব থেকে বেশি যে বঞ্চিত, তার জন্য ভাববেন। তার জন্য ভেবেছেন? এই যে একের পর এক সারদাকাণ্ড, নারদাকাণ্ড, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, এমনকি শিক্ষা চুরি, রেশন চুরি তো আছে, এই এতগুলো চুরি হলো, আর যার জন্যে আপনারা প্রাণপাত করে কোর্টের দরজায় কড়া নাড়িয়ে তার বিচারের জন্যে ছুটে যাচ্ছেন। এবং সেই বিচারগুলো হওয়ার সময় যখন কোর্ট তদন্তের জন্যে ইডি সিবিআইকে বলছে, তখন ইডি সিবিআই হঠাৎ করে কেন শীত ঘুমে চলে যায় প্রত্যেকবার? এখানে কি কোনো সেটিং আছে যে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, সাধারণ মানুষকে তার বিচার দিতে হবে, ইডি সিবিআইকেই দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু ইডি সিবিআই কি কোনো দাদা দিদির আম পাঠানো, শাল পাঠানোর জন্যে আস্তে আস্তে করে শীত ঘুমে চলে যায় আর তদন্তটাকে এগিয়ে নিয়ে যায় না? আর সাধারণ মানুষ যে বঞ্চিত হতো, সেই বঞ্চিত হওয়ার তিমিরেই পড়ে থাকে। এটাই কি কারণ? এটা দেখুন, এইটা ততদিনই চলবে যতদিন এই মানে আপনি সমঝোতায় বলুন, আন্ডারস্ট্যান্ডিংয়ে বলুন, এটা চলতে থাকবে। দেখুন, সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, অন্তত পক্ষে আমরা যে প্রমাণ তুলে দিয়েছিলাম তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইজিলি জেলে পাঠানো যেত এবং উনি বেলও পেতেন না। কিন্তু সেটা হচ্ছে না যখন, তখন মানুষজন তো অন্য গল্প বলবেই। যে এত প্রমাণ থাকা সত্ত্বেও, চাক্ষুষ প্রমাণ, অঙ্কিতা অধিকারী, ইনসান আলী, ছবি দেখা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে, বলছে পার্থকে বলবো 5 সদস্যের কমিটি তৈরি করে দিতে, সেই পার্থ জেলে, অথচ মমতা ব্যানার্জি জেলের বাইরে। কেন? একবারের জন্য জিজ্ঞাসা করেন না কেন? এই যে আরজি করের এই যে এই ঘটনা ঘটলো, বললো আমি ইনভেস্টিগেশনটা মনিটর করছিলাম, সেই ইনভেস্টিগেশনে এভিডেন্স ট্যাম্পার হলো, মমতা ব্যানার্জিকে একবার ডাকলেন না তো? অঙ্কিতা অধিকারী চাকরির জন্য একবার মমতা ব্যানার্জিকে ডাকলেন না তো? ইনসান চাকরি পেয়ে গেল র্যাঙ্ক জাম্প করে, একবার ডাকলেন না তো? বৃষ্টি মুখার্জি চাকরি পেয়ে গেল, একবার ডাকলেন না তো? কেন? তার কারণ মানুষজন বুঝতে পারছেন কারণটা কোথায়। যতই আদালতের মনিটরিংয়ে তদন্ত হোক, আদালত তদন্ত করে না, জুডিশিয়ারি তদন্ত করে না, ফলে খুব পরিষ্কার তদন্ত করবে তদন্তকারী সংস্থা, এবং সেখানে দায়িত্ব নিতে হবে। কেন্দ্রের তদন্তকারী সংস্থার এই দায়িত্ব এবং দায় আছে। অবভিয়াসলি রাজনৈতিক সেটিং বলে আমি মনে করি, অবভিয়াসলি আমি মনে করি এটা মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলের বাইরে থাকা একটা রাজনৈতিক সেটিং ছাড়া আর কিছুই নয়। কিন্তু যদি বামফ্রন্ট আপনারা বলেন ক্ষমতায় আসে, তাহলে বামফ্রন্ট কি করবে? এই দুর্নীতিগ্রস্তদের কলার ধরে কি জেলের গারদের পেছনে পাঠাবে? আর প্রত্যেকে যারা বঞ্চিত হয়েছে, যাদের প্রতিদিন বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, যাদের টাকা পয়সা, নিজেদের শেষে জমানো পুঁজি লুট করা হয়েছে, তাদের কি সেগুলো ফেরত দেওয়াতে পারবে? তাদের কি সুষ্ঠু বিচার দেওয়াতে পারবে বামফ্রন্ট যদি ক্ষমতায় আসে? দেখুন, সেটা যে যখন বামফ্রন্ট ক্ষমতায় আসবে বা যে সরকার গঠন হবে, তারা নিশ্চিতভাবেই তাদের এই দায়িত্ব নিতে হবে যে এই যা যা দুর্নীতি হয়েছে সমস্ত দুর্নীতি আনাত করা এবং প্রতিটি দুর্নীতিগ্রস্তদের জেলে পাঠানো।
যার যা শাস্তি পাওয়া উচিত তার সেই শাস্তি দেওয়া, এবং বিশেষ করে জনগণের যে করের টাকা যেভাবে সাইফন্ড হয়ে ব্যক্তি স্বার্থে ব্যবহৃত হচ্ছে, সমস্ত টাকা ফিরিয়ে আনতে হবে। সমস্ত সম্পদ, এই যে যা যা জনগণের কাছ থেকে কাড়া হয়েছে, এই যে 35টা প্লটই কিনুক আর যাই করুক, সমস্ত সম্পদ জনগণের হিতার্থে ব্যবহার করার জন্য জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পডকাস্টে এসে খোলা মনে কথা বলার জন্য। আরও একটা কথা আপনাকে বলার, এরকমভাবেই সাধারণ বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ান, সাধারণ বঞ্চিত মানুষদের জন্য লড়াই করে যান, আর এই বঞ্চিত মানুষদের প্রতিনিয়ত যারা ঠকাচ্ছে তাদেরকে জেলে ভরুন। এই আশাই আপনার থেকে থাকবে আমার আর আমার দর্শকের। ভালো থাকবেন। অবভিয়াসলি, নিশ্চিতভাবেই দেখো, এই যে লড়াই জারি রেখেছি, এই লড়াই জারি রাখবো, এটা নিশ্চিতভাবে। সাধারণ মানুষকে বলবো, আপনারাও আপনাদের লড়াই জারি রাখুন, কারণ আপনারাই ক্ষমতায়িত করেন। আলটিমেট ক্ষমতা জনগণের। আপনি ক্ষমতায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাই তিনি এই করাপশন করার জন্য ক্ষমতায়িত হয়েছে। আপনি আপনার যে পাওয়ার রয়েছে, আপনার যে ক্ষমতা রয়েছে, তার সঠিক ব্যবহার করুন।